দর্শক, আগেই বলেছিলাম মধ্যপ্রাচ্যের সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা জানি ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে আসলে গত 1.5 থেকে 2 বছর ধরে বিশ্ব অর্থনীতিতে যেই টালমাটাল অবস্থা, তার প্রভাবে কিন্তু বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে। সব কিছু মিলিয়ে ডলার সংকট, সব কিছু মিলিয়ে আসলে যেখানে পরিস্থিতি আসলে কিছুটা ভালোর দিকে যাচ্ছিল বলে মনে হচ্ছিল, সেই সময়ে মধ্যপ্রাচ্যের এই সংকট কিন্তু আবারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ব্যবসায়ীরা কিন্তু উদ্বিগ্ন তাদের ব্যবসার খরচ বেড়ে যাওয়ার বিষয়ে। এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজিএম এর পরিচালক ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ। জনাব শামস মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শামস মাহমুদ, আমরা মাত্র ঈদুল ফিতর পার করলাম। আমরা একটি খুশির যে উপলক্ষ ছিল সেটি কিন্তু শেষ হতে না হতেই আবারও আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এবং সংকট। এবং ইরান যেই হামলা চালিয়েছে সেটি কিন্তু তারা যথেষ্ট তাদের সেই হামলার পক্ষে অবস্থান, এবং তারা কিন্তু আবারও হামলা চালানোর ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েল পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। এই পরিস্থিতিতে যেখানে অন্যান্য দেশ, রাশিয়া তাদের যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে পাঠিয়েছে, এই যে একটি বহুমুখী একটি সংকট তৈরি হচ্ছে, এটি যদি দীর্ঘমেয়াদী হয় বা যুদ্ধে রূপ নেয়, তার প্রভাব আসলে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে কেমন পড়তে পারে? আপনারা কি আশঙ্কা করছেন? ধন্যবাদ আপনাকে। এখানে যেটা হয়েছে যে আমার আমাদের যে ব্যবসা, যে অর্থনীতি, এটা বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটা একটা গ্লোবালাইজড ইকোনমি। আমরা গ্লোবাল সাপ্লাই চেইনের কিন্তু পার্ট। এখানে আরএমজি সেক্টর থেকে শুরু করে অন্য যে সেক্টর গুলো আছে সবার কিন্তু সম্পৃক্ততা আছে। তো আমরা দেখেছিলাম যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে স্পেশালি সাপ্লাই চেইন ডিসরাপশন, যে র মেটেরিয়াল গুলো, ধরেন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, এখানে যেমন আমরা জানি যে বাংলাদেশে অনেকগুলো নতুন ইলেকট্রনিক ফ্যাক্টরি, অ্যাসেম্বলি প্লান্ট গড়ে উঠেছে, কিন্তু ওনারা কিন্তু তারপর মোবাইল ফোন অ্যাসেম্বলি প্লান্ট গড়ে উঠেছে। তো ওনারা কিন্তু তখন ওই যে সাপ্লাই চেইনের একটা ধাক্কায় আমরা যেটা দেখলাম যে ওদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেল, তারপর ওদের দাম বেড়ে গেল। যখন দাম বেড়ে গেল, ওরা কিন্তু লোকালি বেচার জন্য ফ্যাক্টরি গুলো করেছিল, মানে মেইন এইম ছিল পরে এক্সপোর্টার দিক থেকে। কিন্তু যেটা আনফরচুনেট যেটা দেখা গেল যে দাম এতই বেড়ে গেল যে বাইরে থেকে ইম্পোর্টের যে হ্যান্ডসেট গুলো ছিল দাম কম ছিল। তো ওনারা যেমন একটা ব্যবসা ধাক্কা খেলো। তারপর ধরুন খাদ্যদ্রব্যের দিক দিয়ে যদি আপনি দেখেন, আমরা অনেক আমদানি করতাম, কারণ ওই ইউক্রেন রাশিয়ার ওই বেলটা ছিল আপনার ভিট, বোয়িং, গম ওখান থেকে আসতো। তারপর অনেক অনেক ডিফারেন্ট টাইপের খাদ্যদ্রব্য আমরা আনতাম। তো যেটা ওটার এফেক্ট হচ্ছে গ্লোবালি ওটার দাম বেড়ে যায়। তো গ্লোবালি যখন দাম বেড়ে যায়, আমরা যখন কিনতে যাই তখন আমরা কিন্তু উচ্চ দামে কিন্তু জিনিসগুলো, পণ্যগুলো কিনতাম। তো কেনার কারণে যেটা হয়েছে, বাংলাদেশের যেমন ইনফ্লেশনারি যে এফেক্টটা আমরা লক্ষ্য করছি বিগত বছরে, এটা কিন্তু ওটার একটা প্রভাব ছিল। আর এটার পাশে যেটা আরেকটা ছিল যে যদিও ইউক্রেন একটা অয়েল প্রডিউসিং কান্ট্রি ছিল না, কিন্তু তেলের উপর কিন্তু এটা একটা প্রভাব পড়েছিল, যেটার কারণে যেমন আমার এনার্জি বিল কিন্তু বেড়ে গেছে। আমার তেলের দামও বেড়ে গেছে, গ্যাসের দামও বেড়ে গেছে, ইন্টারন্যাশনাল বাজারও বেড়ে গেছে। তো যেটা বললেন যে ইরানের যে ব্যাপারটা, ইরান ইসরায়েলের যে ব্যাপারটা, এটা আমরা একটু চিন্তিত, কারণ দিস ইজ দ্য মেজর অয়েল প্রডিউসিং রিজন ওয়ার্ল্ডে। তো এখানে যদি কোনো অয়েল ফিল্ডে ধরো আগুন লাগে অথবা হামলা হয়, তখন যেটা হবে যে অটোমেটিক্যালি জিনিসের তেলের দাম বেড়ে যাবে। অলরেডি আমরা লক্ষ্য করছি যে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে গেছে, ইন্টারন্যাশনাল যে স্পট প্রাইস গুলো আছে এগুলো অলরেডি কিন্তু বেড়ে গেছে। তো যেহেতু বেড়ে গেছে, একটা ভালো জিনিস যে মাননীয় প্রধানমন্ত্রী গতকালের যে কোঅর্ডিনেশন মিটিং ছিল, ওখানে কিন্তু উনি অলরেডি কিছু দিক নির্দেশনা দিয়েছে যে আগের থেকে যাতে আমরা এগুলো পরিকল্পনা করে ধরেন পারচেস যেগুলো করে থাকি এগুলো যদি করতে পারি। একই সাথে আপনারা জানেন যে বিজিএম এর থেকে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম, স্পেশালি নিউ মার্কেট এক্সপ্লোরেশন। তো এইটা আমাদের ছিল যে ইউরোপে যখন কোভিড যখন আসলো, তখন আমাদের ইউরোপ, আমেরিকা, তারপর মেইন যে মার্কেট গুলো, ট্রেডিশনাল যে মার্কেট গুলো আমরা সবসময় করতাম এক্সপোর্ট, ওখানে অনেকখানি কিন্তু আমরা ধরেন আমাদের এক্সপোর্ট অর্ডার কমে গেছিল। ওটার কারণে বিজিএম এর থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল নতুন মার্কেট এক্সপ্লোরেশন। তো নতুন মার্কেট এক্সপ্লোরেশন করতে গিয়ে কিন্তু মিডল ইস্টার্ন মার্কেট আমাদের জন্য একটা খুবই সম্ভাবনার একটা মার্কেট ছিল। আমরা কিন্তু ওখানে এক্সপোর্ট, আপনি যদি পরিসংখ্যান দেখেন গত 3 মাসে, ওখানে কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক মাত্রায় মানে বেড়ে গেছে, পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে ইয়ার অন ইয়ার। সৌদি আরবিয়াতে বলেন, ইউএই তে বলেন। আর এখানে যেটা এখন আমরা আশঙ্কা করছি যে এই
ইসরায়েল এবং ইরানের যে যে যুদ্ধের যে জিনিসটা এখন হচ্ছে প্যালেস্তাইনের সহ, এইটার যে প্রভাবটা পড়বে এইখানে মানে ওই রিজনটা আমাদের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যাবে। এখন আমরা মানে আমরা এক্সপেক্ট মানে আমরা আশঙ্কা করছি যে কিছু অর্ডার কমবে, বাট উই আর হোপফুল যে আগের মতনও এইরকম চ্যালেঞ্জ আমরা অনেক মোকাবেলা করেছি। কিন্তু এবার যে প্রবলেমটা যেটা হবে, মিডল ইস্টার্ন মার্কেটে কিন্তু সৌদি আরবিয়া ওয়াজ আ গ্রোয়িং মার্কেট, যেটা আগে বললাম। ওর সাথে সৌদি আরব থেকে কিন্তু ইরাকে অনেকগুলো ক্রেতা আছে আমাদের, নতুন মানে কাস্টমার হয়েছে আমাদের, যারা সৌদি আরব থেকে মালগুলো নিয়ে যেত। আবার দুবাইতে যে মানে দোকানগুলো ছিল ওখান থেকে কিন্তু সিআইএস কান্ট্রি, এই ধরেন ফর্মার রাশিয়ান যে স্টেট গুলো আছে ওখানে নিয়ে যেত। আবার নর্থ আফ্রিকা যে দেশগুলো আছে ওরা কিন্তু দুবাই থেকে আবার শিপমেন্ট করতো। তো ওই বিজনেসটা আমরা মানে আশঙ্কা করছি যে একটু সমস্যা হবে। এবং এর আরেকটা প্রভাব যেটা হবে যে আমরা ইউরোপ আর যে রপ্তানিটা করে থাকতাম, এখন যেহেতু এই উত্তেজনা এখানে দেখা যাচ্ছে, আপনার সুয়েজ ক্যানাল না ইউজ করে এটা আফ্রিকার ওই কেপ অফ গুড হোপ দিয়ে সাউথ আফ্রিকার ওদিক দিয়ে রুটটা নিবে। তো যখন এটা নিবে তখন কিন্তু শিপিং যে চার্জেস যেটা আমরা যেটা দিয়ে থাকি এটা কিন্তু বেড়ে যাবে। তো এটা এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু একটা আমাদের একটা মানে একটা ধাক্কা আসবে, এবং ইম্পোর্টের ক্ষেত্রেও কিন্তু ধাক্কাটা আসবে। কারণ যখন আমি ইম্পোর্ট করবো আমরা কিন্তু ওই রুটটা দিয়ে আনতে লাগবে, তখন জিনিসপাতির দাম কিন্তু বেড়ে যাবে, কারণ ওখানে অ্যাডেড কস্ট আছে। একই সাথে এয়ার ফ্রেটেরও কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, বিকজ এয়ার ফ্রেট ওই রিজনটা প্লেন গুলো ডাইরেক্টলি ধরে ইরানের উপর দিয়ে যেটা ফ্লাই করতে, এখন কিন্তু ওটা করবেন না, এখন ওটা ঘুরে যাবে একটু। তো ঘুরে গেলে যে কস্টটা আসবে এটা তো মানে আমাদের বহন করতে লাগবে। তো এটা ইম্পোর্ট বলেন, এক্সপোর্ট বলেন, আরএমজি এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, সবকিছুর মধ্যে কিন্তু এটার একটা প্রভাব আসবে। যে এই যে প্রভাবটা আসবে, যেটি আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে যেটি দেখেছি যে সারা বিশ্বে আসলে কাঁচামালের দাম বেড়েছে, ভোগ্যপণ্যের দাম বেড়েছে, যার প্রভাবে আসলে গত 2 বছর ধরে দেশে কিন্তু মূল্যস্ফীতি লাগামহীন পরিস্থিতি, এবং সেটি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। যদিও আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে বা বিশ্ববাজারে পণ্যের দাম অনেকটা কমে আসলেও তার প্রভাব খুব একটা কিন্তু আমরা দেশের বাজারে দেখিনি। এই এমন পরিস্থিতিতে যখন আবারও একটি উত্তেজনা তৈরি হচ্ছে, আবারও নতুন করে দাম বাড়বে বিশ্ববাজারে, তার সেই ধাক্কা আসলে বাংলাদেশ কতটা মানে সহ্য করতে পারবে, এবং বিশেষ করে সরকারের এই জায়গাটাতে এখন থেকে যেটি মাননীয় প্রধানমন্ত্রী বললেন গতকাল, সেখানে আসলে করণীয় কি, মানে কি করতে পারে যেটি অন্তত বাংলাদেশের মূল্যস্ফীতির জায়গাটাতে, যেটি এখন সবচেয়ে বড় সমস্যা, এবং ডলার সংকট, এই দুইটা জায়গাতে ধাক্কাটা খুব বেশি যাতে না লাগে, সেই জায়গায় কি করা যেতে পারে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একটা যেটা আছে যে দেখেন এখানে এক্সপোর্টের ক্ষেত্রে ডলার আর্নিং এর ক্ষেত্রে যদি আপনি ডলার কোশ্চেনটা আনলেন, এইটা কিন্তু অতটা এফেক্টেড হবে না। কারণ বাংলাদেশ আমরা যখন এক্সপোর্ট করছি ইউরোপে, ওটা কিন্তু সুয়েজ ক্যানাল দিয়ে যাচ্ছে। আমার কম্পিটিশন কারা, আপনার শ্রীলঙ্কা, ধরেন ভিয়েতনাম, চায়না, পাকিস্তান, ইন্ডিয়া, ওরাও কিন্তু সুয়েজ ক্যানাল দিয়ে এক্সপোর্টটা করবে। তো অ্যাজ সাচ যে এক্সপোর্টের যে অর্ডারটা আছে ওইটা কিন্তু এফেক্টেড হবে না, বাট এফেক্টেড যেটা হবে আমরা নিউ মার্কেট এক্সপ্লোরেশন যেটা বললাম, যেটা ওখানে মানে এখনো প্রভাবটা আসেনি কিন্তু আসতে পারে। তো এইটা একটা জিনিস। আর একটা হলো যে তেলের যে জিনিসের তেলের দাম কিন্তু অলরেডি স্পট মার্কেটে কিন্তু বেড়ে গেছে। এটা প্যালেস্তাইন ইসরায়েলের যখন প্রথম গন্ডগোলটা হলো তখন থেকে কিন্তু বাড়া শুরু করলো। তারপর যখন ধরেন 2 সপ্তাহ আগে যখন আমরা আজ করতে পারছিলাম যে ইরান একটা হামলা করবে হতে পারে, আর যখন ইসরায়েল যখন লেবাননে যখন অ্যাটাক করলো তখন কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে এটা একটা রিটেলিটরি অ্যাটাক হবে। ওইটার আশঙ্কায় কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রুড মার্কেটের ইয়েটা দেখেন, বেঞ্চমার্ক দেখেন, ওটা অলরেডি বেড়ে গেছে। তো এখন যেটা আমরা ভয় পাচ্ছি ওটা হলো যদি অয়েল ফিল্ড অ্যাটাক হয় তখন কিন্তু যেভাবে বাড়বে, এইখানে সরকারের যেমন আমরা জানি যে G2G অনেকগুলো পলিসি নিয়েছে। তো ওরা কিন্তু ইতিমধ্যেই যেমন অ্যাডভান্স পারচেস কিছুটা মানে এগ্রিমেন্ট অনুযায়ী করেছে। কিন্তু যেটা হবে যে আমরা এটার এফেক্ট অলরেডি এখন দেখতে পাচ্ছি যে আমেরিকান ডলার যেটা, এটা কিন্তু স্ট্রং হয়ে গেছে অলরেডি গত 2 দিনে। তো এটার একটা প্রভাব যেটা আসবে এখন জিনিসপাতি, কারণ আমরা ইন্টারন্যাশনাল যে ট্রেড করে থাকি, আন্তর্জাতিক যে ট্রেডটা করে থাকি, এটা কিন্তু মেইনলি USD তেই হয়। যেহেতু ওটা এখন স্ট্রঙ্গার হয়ে গেছে, আমার আগে যেটা ধরেন 100
20 টাকা, আমি কার মার্কেটের কথা যদি বলি, ধরেন আমার 120 টাকা যদি লাগতো ওটা কিনতে, ওটা এখন কিন্তু লাগবে 122 টাকা। ওই কস্টটা তো আলটিমেটলি কনজিউমারদের কাছে পাস ডাউন হবে। তো এটা কিছু করার নেই, এটা কিন্তু খালি বাংলাদেশ না, এটা বিশ্বের যারা আছে সাপ্লাই চেইনে, গ্লোবাল সাপ্লাই চেইনে জড়িত সবাই একই সমস্যায় পড়বো। এবং আশা করি যে আমাদের তারপর ধরেন সেচের যে এটা আসছে, এগ্রিকালচার সেক্টরে যদি বলি, তেলের দাম যদি বেড়ে যায়, আপনার কিন্তু এটার এফেক্ট কিন্তু আবার পাস ডাউন হবে কনজিউমারদের ঘাড়ে। আমরা আশা করবো সরকার যে G2G এগ্রিমেন্ট গুলো আছে এটা ঠিক করে যাতে ইম্পোর্টটা করতে পারে, করে যাতে এরকম মানে হঠাৎ করে যাতে ডিসরাপশন করে দাম যাতে হঠাৎ করে না বাড়ে, এই সিচুয়েশনে যাতে আমরা না পড়ি। ওটা পড়লে ওই ধাক্কাটা কিন্তু অ্যাবজর্ব করতে একটু কষ্ট হবে। মানে সেই সাথে নিশ্চয়ই দেশের যে খাদ্য উৎপাদন সেটিও যাতে স্বাভাবিক রাখা যায় সেটিও নজর দেওয়া লাগবে। আরেকটি বিষয় যে আপনি বলছিলেন যে ডলারের আসলে রপ্তানি খুব বেশি বাধাগ্রস্ত নাও হতে পারে, কিন্তু আমাদের যে ডলারের যে মূল আরেকটি বড় ফ্লো রেমিটেন্স, যেহেতু মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, সবচেয়ে বেশি মানুষজন আমাদের প্রবাসী ভাইরা থাকেন, সেখান থেকে কিন্তু ডলারের যেই ফ্লোটা, আমাদের রেমিটেন্সের যে ফ্লো, সেখানে তো একটি ধাক্কা নিশ্চয়ই আসতে পারে যদি সেখানকার সংকট হয়, যদি সেখানকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, যদি সেখানকার আমাদের কোনো কারণে তাদের চাকরিচ্যুত করা হয়, এবং নতুন করে জনশক্তি রপ্তানি, যেটি গত দুই বছর ধরে খুব ভালো একটি রপ্তানি করছিলাম, সেই জায়গাটা তো একটি বাধার সৃষ্টি হতে তো পারে নিশ্চয়ই। ডেফিনেটলি ইউ অ্যাবসলিউটলি রাইট, যে ওটাও কিন্তু একটা বড় একটা জিনিস, কারণ আমাদের এক্সপোর্টের পাশে, আরএমডির পাশে আমাদের আরেকটা যেটা বড় একটা সিংহভাগ যেখান থেকে আমাদের ডলার আছে, ওটা হলো যে স্পেশালি মিডল ইস্ট থেকে যারা টাকাটা পাঠায়। কিন্তু এটা অবভিয়াসলি যদি এখানে সিচুয়েশন আর কন্ট্রোল হয়ে যায়, তখন কিন্তু এখানে একটা আমরা আশা করি না আমরা দেখবো মানে ওই পরিস্থিতিতে যাতে না যায়, কিন্তু হলে যেটা হবে যে এটা রেমিটেন্স উইল বি এফেক্টেড। কিন্তু এইখানে আরেকটা যেটা বাংলাদেশ সরকার যেটা করছে, মিডল ইস্টে তো আছে আমাদের একটা এস্টাবলিশ মার্কেট আছে, বাংলাদেশ সরকার কিন্তু গতকাল যদি দেখেন আপনি যে G2G এগ্রিমেন্ট করে ব্রুনেইতে নতুন একটা উদ্যোগ নিয়েছে আমাদের এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কারদেরকে পাঠানোর জন্য। আবার মালয়েশিয়া, তারপর ধরেন সাউথ কোরিয়া, ওনারাও কিন্তু নতুন মার্কেট এক্সপ্লোর করছে, যে কনসেন্ট্রেশন যাতে এক জায়গায় না হয়। তো আশা করি যে এসব পদক্ষেপ যদি নেয়, যেগুলো নেওয়া হয়েছে, এটা কিছুটা করে স্টেবিলাইজ করবে। কিন্তু আনফরচুনেটলি যদি মিডল ইস্টের সিচুয়েশন আউট অফ হ্যান্ড হয়ে যায়, যেটা আমরা আশা করব হবে না, এটা ডেফিনেটলি একটা প্রভাব পড়বে। জি অবশ্যই। আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে বর্তমানে যেই রপ্তানির পরিস্থিতি, আপনি যেহেতু তৈরি পোশাক রপ্তানির সাথে আছেন, এই মুহূর্তে রপ্তানির পরিস্থিতি কেমন এবং বাংলাদেশের কারখানাগুলোতে কেমন অর্ডার রয়েছে, এবং সামনের দিনে যেই রপ্তানি আগামী কয়েক মাসের যদি ফোরকাস্ট আপনাকে করতে বলি? না, অর্ডার তো এখন দেখেন, এখন মিডল ইস্টের যে অবস্থা, তারপর ডলার হঠাৎ করে স্ট্রং হয়ে গেল। আমরা আশা করছিলাম যে আমেরিকাতে ধরেন ইনফ্লেশন একটু কমেছে, কিন্তু যেটা দেখা গেল যে ইনফ্লেশন ওইভাবে কমেনি, যেটার কারণে ওদের ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেটটা কমাতে পারছে না। তো উল্টা এটা বিপরীত যেটা দেখছি যে আপনার ডলার স্ট্রেংথেন হচ্ছে। তো এটা যখন হবে তখন তো কনজাম্পশন ওখানে কমবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ইউকে যদি ডাটা দেখেন আপনি গত 3 মাসে, ওখানে কিন্তু আবার মানে আপনার ইনফ্লেশন যদিও আছে, মানে কিছুটা হলেও কমেছে, কিন্তু ওই পোশাকের চাহিদা কিন্তু বেড়ে গেছে ওখানে, ওখানে কিন্তু সেল ভালো হচ্ছে। তো সবকিছু মিলিয়ে ধরেন মানে বাংলাদেশ এখন যে পর্যায়ে আমরা আছি, আমাদের এখানে গ্রিন ফ্যাক্টরির যে রেভলিউশনটা হচ্ছে সবকিছু নিয়ে, এখানে অর্ডার আছে, কিন্তু যেটা হলো যে এখানে ম্যাক্সিমাম যারা আছে, আপনার ম্যাক্সিমাম যে ফ্যাক্টরি গুলো যারা আমরা এখানে কাজ করছি, আমাদের কিন্তু এখনো কিন্তু ফুল গ্যাস সরবরাহ পাচ্ছি না। আমরা কিন্তু অলমোস্ট 70% ক্যাপাসিটি, 50 to 70% ক্যাপাসিটিতে রান করছে। তো এইসব সমস্যা কিন্তু আমরা ফেস করছি। তো যেহেতু আমরা 100% ক্যাপাসিটি রান করতে পারছি না, এখানে ওয়ার্কিং ক্যাপিটালের আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু আশা করি যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, এগুলো যদি ঠিক করে বাস্তবায়ন করতে পারে, স্পেশালি আমার যদি জ্বালানির যে সাপ্লাই যেটা, এটা যদি ঠিক করে দিতে পারে, তাহলে কিন্তু যে অর্ডারের যে প্রভাব আমরা দেখছি যেটা, ওটা কিন্তু ভালো থাকবে। আর আরেকটা জিনিস যেটা হলো যে আমরা একটা নতুন একটা জিনিস এখন দেখতে পাচ্ছি, যে ক্লাইমেট চেঞ্জের যে এফেক্ট, এটা কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য যখন কথা বলি আমি ইউজুয়ালি বলি না। যেমন এখানে এক্সট্রিম হিটের যে ব্যাপার যেটা, হ্যাঁ,
এক্সট্রিম হিট যখন হয় তখন কিন্তু আমাদের ওয়ার্কিং কন্ডিশন যেখানে কাজ করছে শ্রমিকরা ওখানে যাতে সহনীয় পর্যায়ে যাতে টেম্পারেচারটা থাকে আমাদের কিন্তু তখন কষ্টটা বেড়ে যায়। তারপরে ধরো হাইড্রেশনের ব্যাপার আছে, ওদের হেলথ সেফটির ব্যাপার আছে। তো এগুলোর জন্য কিন্তু আবার অ্যাডেড কস্ট এখন বেড়ে যাচ্ছে, যেটা আগে কিন্তু আমরা এইভাবে লক্ষ্য করিনি, কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে এটার পাশাপাশি এইসব চ্যালেঞ্জ গুলো কিন্তু এখন এখানে ডুবে যাচ্ছে। তো সব মিলিয়ে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আশা করি বিগত দিনে যেভাবে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি স্পেশালি বিজিএমএর থেকে আমরা ইন্ডাস্ট্রিকে সামনের দিকে নিয়ে যাবো। অবশ্যই আমরাও আশা করছি যে আসলে এই সামনের দিনে যেই চ্যালেঞ্জ, যে শঙ্কা তৈরি হয়েছে সেটি খুব বেশি গভীর হবে না, এবং যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অতীতের মতো আবারও আপনি যেটি বলছিলেন নিশ্চয়ই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শামস মাহমুদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।